বন্ধুরা, আজকে আপডেট ইন্ডিয়া টপ হেডলাইন কিছুটা এরকম। প্রথম, ভারতের তরফ থেকে বিদেশি কোনো দেশকে ফাইটার জেটে লাগানো পার্টসকে ভারত এক্সপোর্ট করছে। খুব তাড়াতাড়ি ভারতের বায়ুসেনা এলসিএ মার্ক অনে যুক্ত হতে চলেছে বায়ুসেনাতে। ফাইনালি জেপি মর্গান এর ইন্ডেক্সে ভারত যুক্ত হয়ে গেছে। তো এখানে আবার 100টিরও বেশি কোম্পানি চায়নাকে ছেড়ে ভারতে এসে যুক্ত হচ্ছে। কম করে প্রায় $900 বিলিয়নেরও বেশি এক্সপোর্ট ভারত থেকে করা হবে সামনের দিনে। তো অন্যদিকে আবারও কাশ্মীরকে নিয়ে ভারতকে নিয়ে আজারবাইজান একটি বড় স্টেটমেন্ট দেয়। অন্যদিকে আবার চীন জাপানের মাঝে একটি নতুন কনফ্লিক্ট শুরু হয়েছে। এটা শুধু চীন জাপান নয়, চীন আর আমেরিকার মাঝেও একটি বড় কনফ্লিক্ট শুরু হয়েছে। তো সেখানে আবার চায়না অনেকগুলো অ্যাডভান্স ওয়ারশিপ ইউএস এর ইকোনমিক জোনে ঢুকে পড়েছে। আজকের ভিডিওটিতে ভারত, চীন, জাপান, আমেরিকা, আজারবাইজান, পাকিস্তানের সাথে যুক্ত সমস্ত কিছু খবরকে আমি আপনাদের ডিটেলসে বলবো। তবে ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কেননা আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো চলুন ইন্টারেস্টিং আপডেটটি আপনাদের জানিয়ে দিই। সবার প্রথমে গুরুত্বপূর্ণ আপডেটের কথা বললে ভারতের সবথেকে বড় ডিফেন্স ইলেকট্রনিক কোম্পানি বিএল, যেটিকে ভারত ইলেকট্রনিক নামে জানিস, সেটি থালস ডিফেন্সের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ এক্সপোর্ট অর্ডারকে পেয়েছে। এই অর্ডারের ভ্যালু 230 কোটি। এই অর্ডার ট্রান্সমিটার আর রিসিভার তৈরি করা হবে ফাইটার জেটের জন্য। এই সবগুলো ইনস্টল করা হয় ফাইটার জেটে আর র্যাডারে, কেননা 1000 কিলোমিটার ওপরে ওরা ফাইটার জেটকে কমিউনিকেট করা অনেক বেশি টাফ। তার উপর আবার এটাকে মাথায় রাখতে হয় যে সেটাকে যেন মাঝপথে কেউ ডিকোড করতে না পারে। যাই হোক, এই এক্সপোর্ট অর্ডার এটা বোঝা যাচ্ছে যে আমরা এখন এতটা ক্যাপেবল হয়ে গেছি যে ট্রান্সমিটার আর রিসিভারকে দেশের ভিতরে তৈরি করতে পারি। আর ফাইনালি বড় এক্সপোর্ট অর্ডার ভারত করছে। তো ভারতের এই প্রস্তুতির জন্য কমেন্ট বক্সে একটি জয় হিন্দ অবশ্যই লিখুন। পরবর্তী আপডেটটি ভারতের বায়ুসেনাতে পেতে চলা এলসিএ মার্ক অনে ফাইটার জেট কিনে সেটিকে থেকে এখন সামনে বেরিয়ে আসছে, যেখানে আমেরিকার তরফ থেকে এতে লাগানো ইঞ্জিন ভারতকে ডেলিভারি না করার কারণে অলরেডি এই প্রজেক্ট ভারতের অনেক দেরি হয়ে গেছে। কিন্তু এখন এই প্রজেক্টে আবারও স্পিড চলে এসেছে। এর ডিটেলসের কথা বললে ভারতের বায়ুসেনা আশা এখন এটাই যে 15 আগস্ট পর্যন্ত এই প্রজেক্টকে সম্পূর্ণ তারা কমপ্লিট করে ফেলবে। আর ভারতের বায়ুসেনা এটা পেয়েও যাবে। যদি এটি ভারতের বায়ুসেনা মার্চ 2024-এ পাওয়ার কথা ছিল, কিন্তু সফটওয়্যার আর ইঞ্জিনের কারণে ভারতের এই প্রজেক্ট অনেক দেরি হয়ে গেছে। বন্ধুরা, এর ডিটেলসের কথা বলে এই ফাইটার জেট সম্পূর্ণ তৈরি হয়ে গেছিল, কিন্তু যখন কথা হয় এতে লাগানো সফটওয়্যার ইন্টিগ্রেশনের, তো এক সময় পরে এটিকে মডিফাই করে দেয়। মানে যখন এই প্রজেক্টকে স্টার্ট করে তখন এর রিকোয়ারমেন্টের শর্ট ছিল, কিন্তু এখন এই রিকোয়ারমেন্ট অন্য কিছু করা হয়। আর এরই কারণে এর সফটওয়্যার যেখান থেকে নেওয়ার কথা ছিল সেখানে অনেক দেরি হয়, তাই এটি দেরি হয়ে গেছে। অপরদিকে আমেরিকার তরফ থেকে পাওয়া GU-404 ইঞ্জিনকে সঠিক সময় না পাওয়ার কারণে এটিতে দেরি হয়। তো এমন 83টি ফাইটার জেট ভারতের বায়ুসেনাকে প্রস্তুত করে দেওয়ার কথা ছিল। এইচএল 15 আগস্টের আগে এর ডেলিভারি করে দেবে। পরবর্তী আপডেটের কথা বললে ভারতের সরকারি বন্ড কপ জিবিউ মর্গানের ইএমএক্স ইন্ডেক্সের সাথে যুক্ত করা হচ্ছে। একটি লম্বা সময় ধরে এর প্রস্তুতি হচ্ছে। আর এই ইন্ডেক্স ভারতের সরকারি ফান্ড যুক্ত হওয়া মানে দেশের ভেতরে যে ফরেন রিজার্ভ আছে সেটি দ্রুত গতির সাথে বাড়বে। ডিটেলসের কথা বললে ভারত সরকারের সরকারি বন্ড, যেটিকে আমরা ইএমএক্স নামেও চেনা যায়, এটিতে যুক্ত হওয়ার জন্য ভারতকে 2 বছর লাইনে রেখেছিল। তারপরে এই সিদ্ধান্ত নেয়, অর্থাৎ 28শে জুন ভারত এই খুশির খবরটি পায় যে ভারতকে এটিতে যুক্ত করেছে। তারপরে ভারতের বৈদেশিক ভান্ডার $5.158 আরব বৃদ্ধি পায়। এখন বৈদেশিক মুদ্রা ভান্ডার প্রায় আমাদের $657.155 আরব হয়ে গেছে। এটি এখন সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে আমাদের। আর এটি সম্পর্কে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিজেই জানিয়েছে। পরবর্তী আপডেটের কথা বললে সেটি ভারতের অর্থব্যবস্থার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আসলে বন্ধুরা, এই সময় গোটা বিশ্বে এমন অনেক কোম্পানি আছে যারা চীন থেকে এখন ভারতে চলে আসতে চায়। অপরদিকে চীন আমেরিকার মাঝে একটি কোল্ড লড়াই চলছে। এর বড় সুবিধা ভারত পাচ্ছে। রিসেন্ট একটি রিপোর্ট প্রকাশ হয়েছে যে চায়নার পলিসির কারণে 130টি প্লাস কোম্পানি যারা গোটা বিশ্বে বিজনেস করে তাদের অনেক প্রবলেম হচ্ছে সেখানে। আর এই 130টি কোম্পানির উপরে একটি সার্ভে করা হয়, যেটিতে জানতে পারা যায় যে তারা যেন তেন প্রকারে চীনের বাইরে বের হয়ে যেতে চায়, কেননা চায়না নিজের কোম্পানিগুলোকে অনেক প্রায়োরিটি দেয়, হোক লোন, ট্যাক্স। কিন্তু অন্যান্য দেশের কোম্পানিগুলোর জন্য কিছু নিয়ম ঢিল হলে বা একটু দেরি হলে চীন তাদেরকে ডিস্টার্ব করা শুরু করে। আর এটির সুবিধা এখন এশিয়ার অনেক দেশই পাবে। তো বন্ধুরা, এর পেছনে আরও একটি বড় কারণ বলা হচ্ছে, বিশ্বের সব থেকে বড় কোম্পানি আর এর যে সাপ্লাই চেন আছে এখানে চীনের কারণে অনেক প্রবলেম। আর এই কারণে এটি এশিয়ার মার্কেটে ঢুকবে।
যেমন ভারত, বাংলাদেশ, তাইওয়ান আর ভিয়েতনামের মতো দেশে যুক্ত হবে এই সমস্ত কোম্পানিগুলো। এটিতে ইলেকট্রনিক্স, অটোমোবাইল, সেমিকন্ডাক্টরের মতো আরও অনেক কোম্পানি যুক্ত আছে। এইগুলি ভারতে ব্যবসা করলে 10% প্লাস ব্যবসা আগে যাবে প্রতি বছর। কোনো রকম চিন্তা ছাড়াই এই সমস্ত বিজনেসগুলো হুড় করে ভারতের ভেতরে বেড়ে উঠবে। তো বন্ধুরা, পরবর্তী আপডেট আজারবাইজানের তরফ থেকে। আসলে বন্ধুরা, আজারের পিএম পাকিস্তান ভিজিটে আছে। সে আরও একবার কাশ্মীরকে হাইলাইট করেছে। এই মাদারবোর্ড বিনা ভারতের নাম নেওয়া ছাড়াই সে এমনভাবে প্রেজেন্টেশন দিয়েছে যেটিতে সে আজও পাকিস্তানের সাথে নিয়ে কাশ্মীরে খাড়া আছে। তিনি বলেন, কাশ্মীর আমাদের ভাই আর ভাইয়ের অংশ, আর আমরা ভাইদের যেটা ইন্টারেস্ট সেটিতে আমাদেরও ইন্টারেস্ট। উনি ইনডাইরেক্টলি কাশ্মীরকে নিয়মকে সম্পূর্ণ উল্লঙ্ঘন করেছে। আর এটা প্রথমবার নয় যে আজারবাইজান এর আগেও কাশ্মীরের মধ্যে পাকিস্তানের সাথ দেয়, আর এখনও তারা পাকিস্তানের সাথে আছে। তো ভারত আর্মেনিয়ার সাথে বন্ধুত্বকে নেভাতে ব্যস্ত এখন, আর এই রাগেই তারা এমন কিছু করছে। তবে সামনের দিনে আজারবাইজানের স্টেটমেন্ট আরও বেশি দেখা যাবে, কারণ ভারত যখন আরও অ্যাডভান্স থেকে অ্যাডভান্সতর অস্ত্র আর্মেনিয়ার ঘরের ভিতরে পৌঁছে দিবে, সেটিকে দেখে তারা জ্বলবে। আর এরকম টাইপের বিভিন্ন রকম অস্ত্র, সমরাস্ত্রের ওপর তারা স্টেটমেন্ট দেবে, এমনকি কাশ্মীরের খিলাফ বা বিশ্বকরণের মতন স্টেটমেন্ট দেবে, যেমনটা পাকিস্তান দেয়। বন্ধুরা, পরবর্তী আপডেট, চীন আর জাপান দুই দেশের মাঝে একই রকম ডিফেন্স রেস শুরু হয়ে গেছে। কেননা চীন যেভাবে তার ডিফেন্সকে বাড়াচ্ছে সেটিকে দেখে মনে হচ্ছে চীন কোনো বড় যুদ্ধের প্রস্তুতিতে আছে। কেননা চীন রিসেন্ট মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেমকে সফলভাবে টেস্ট করে। তো আবার সেখানেও জাপানও পিছনে নেই। জাপানও রিসেন্ট হাইপারসনিক মিসাইলকে টেস্ট করে। এটিকে নিয়ে জাপান অনেক ক্ষেত্রে অ্যালার্টকে জারি করে দিয়েছে, যেটিকে নিয়ে আবার চীনের বৈজ্ঞানিক প্রকাশ করে জাপান যেভাবে মিলিটারি পাওয়ারকে বাড়াচ্ছে সেটিতে ভবিষ্যতে দুই দেশের মাঝে চিন্তা বাড়তে পারে। দেখুন বন্ধুরা, চীনের সমরাস্ত্র দেখলে হয়তো আপনারা ভড়কে যেতে পারেন, কেননা একটা বড় পরিমাণ বা হিউজ পরিমাণ অস্ত্র আর হিউজ পরিমাণে সেনা থাকতে পারে। বাট এদের সেনা হোক বা সমরাস্ত্র, সব কিছুর ওপর কিন্তু ভরসা নেই। অপরদিকে জাপানের কাছে তাদের তুলনায় কম থাকলে জাপানের অস্ত্র, জাপানের সেনার উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। বন্ধুরা, পরবর্তী টাইমে দুই দেশের মাঝে কোনো যুদ্ধ হওয়ার আশঙ্কা আছে কিনা, এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, আজকের আপডেটগুলো কেমন লাগলো তার উপর আপনাদের মতামত কিন্তু লিখতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।